গ্রামে হায়না ঢুকে পড়েছে আবার। এ তো বাঘ, এ তো সেই হায়নাটা। এই রাস্তায় কালকে বাঘটা ঢুকেছিল। ওই দেখ বাদল, আজ আবার হায়না ঢুকে পড়েছে গ্রামে। পালা পালা। গোয়ালে গরুগুলো এমন চিল্লাচ্ছে কেন বলো তো? ওই দেখো, কেউ মনে হয় হাসছে। চোর ঢুকেছে মনে হয় গোয়াল ঘরে, বুঝলে, আমাদের গরুটাকে চুরি করতে। তুমি যাও তো একবার দেখে এসো তো। সাবধান সাবধান সাবধান, গ্রামে হায়না ঢুকে পড়েছে আবার। গ্রামবাসীরা সবাই আজ রাতে খুব সাবধানে থাকবে। আজ আবার সেই হায়না ঢুকে পড়েছে গ্রামে, সবাই সাবধানে থাকবে। সাবধান। দাঁড়াও, বাইরে যেও না এখন। রাত প্রহরী কি বললো শুনলে তো? কিন্তু এখন তো সবে সন্ধে, এর মধ্যেই হায়নার উৎপাত শুরু হয়ে গেল। দেখো গরুটা কিভাবে ডাকছে, মনে হয় আমাদের গরুটা আর বেঁচে নেই। আমি বলি কি, এই গোসাবাতে আর নয়, চলো না আমরা ধামাখালির দিকে কোথাও ঘর বাঁধি। আমার না তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। এমনিতেই সুন্দরবন বাঘের দেশ, তারপর আবার হায়নার উৎপাত। আরে তুমি চুপ করো তো রিনা, আমি জন্মেছি সুন্দরবনে আর মরবও সুন্দরবনে। সুন্দরবন আমার মাতৃভূমি যে। তবুও শুনেছি বাঘের চেয়েও ভয়ঙ্কর ভাবে মানুষকে মারে ওই হায়নাতে, গায়ের চামড়া ছিঁড়ে ছিঁড়ে খায়। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ রিনা। বাঘ শিকার ধরে ঘাড়ে কামড়ে, তাতে মানুষ সহজেই মারা যায়। কিন্তু হায়না, হায়না মানুষকে বাঁচিয়ে রেখে একটু একটু করে সারা শরীরের মাংস ছিঁড়ে খায়। দেবুদা দেবুদা, রতনকে রাস্তায় একা পেয়ে হায়নাটা টেনে নিয়ে গেছে মনোজদের বাগানে। তার ছেঁড়া ভোড়া দেহটা বাগানের এক কোনায় বিশ্রী ভাবে পড়ে আছে। তা মরু, কখনের ঘটনা এটা? এটা ঘন্টাখানেক আগের ঘটনা। রমেশ আর ভূপেন তোমাকে ডাকতে পাঠিয়েছে। লাশটা এখনই দোবাকির চরে পুঁতে আসতে হবে। সবাই মিলে একসাথে না গেলে হায়নাটা হয়তো আমাদের উপরেই আক্রমণ করতে পারে। তাই এখন কোথায় যেতে হবে? ওই দোবাকির চরে? তাছাড়া এখন আর কোনো উপায় নেই গো দেবুদা। চলো, বেশি দেরি করলে হয়তো শিয়াল কুকুরে লাশটা টেনে নিয়ে যেতে পারে। শোনো না, এই রাতে তোমার যাওয়াটা কি ঠিক হবে? কি বলছো রিনা তুমি এসব? আমাদের গ্রামের একটা ছেলে দুর্ঘটনা ঘটেছে, সাহায্য করাটা তো আমাদের কর্তব্য। তুমি কোনো চিন্তা করো না, কাজ হয়ে গেলে আমি জলদিই ফিরে আসব। এই চল মরু। চলো দেবুদা চলো। এই দাঁড়াও, কারা তোমরা? এই রাতের বেলা আমরা চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটিয়ে সবাইকে সাবধান করছি, আর তোমরা ঘর থেকে বাইরে এসেছো? তোমাদের তো দেখছি সাহস কম নয়। মরার পাকনা গজিয়েছে তাই না? হাতির পাঁচ পা দেখেছো? যাও ঘরে যাও। কি আর বলবো তোমাদের দাদা, এই বিপদের মধ্যে বেরিয়েছি কি আর সাধে। ও গায়ের রতনবাগ দিকে হায়নায় একা পেয়ে ছিঁড়ে ভুড়ে খেয়েছে। আমরা তারই সৎকারের জন্য যাচ্ছি। দাদা, আমাদের বেশি দেরি করা ঠিক হবে না। বেশি দেরি করলে হয়তো শেয়াল কুকুরেই লাশটা খেয়ে ফেলে দিতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু এই রাতে হায়নাটা যেভাবে ঘুরছে তাতে কখন কার কি হয় বলা যায় না। এভাবে তোমাদের রিস্ক নেওয়াটা ঠিক হবে না। ভয় নেই দাদা, সামনে আমাদের আরো দুজন বন্ধু আছে। হায়না এলে আমরা চারজনে পিটিয়েই মেরে ফেলবো। ঠিক আছে, যাও তাহলে।
রতনের লাশটা তো এখানেই ছিল। কি যেন একটা চলে গেল লেজ নাড়তে নাড়তে, দেখলি? আর ভূপেন আর রমেশ কোথায়? ওরা দুজনে তো এখানেই দাঁড়িয়েছিল। ওসব বাদ দে, তুই লাঠিটা শক্ত করে ধর আর চল আমার পিছন পেছন গিয়ে দেখি ওটা কোথায় গেল। যদি ওটা হায় না হয়, আমরা দুজনেই ওকে পিটিয়ে মারবো। দেবুদা, একবার ভূপেন আর রমেশকে ডেকে দেখলে ভালো হতো না? সঙ্গে লোক বেশি থাকলে আমাদেরই তো ভালো হতো। ভালো তো হতো, কিন্তু বেশি দেরি করলে বেটা এখান থেকে পালিয়ে অন্য পাড়ায় ঢুকে পড়বে। তার থেকে চল এখনই ওর ব্যবস্থা করা যাক। মনে হয় ও বেশি দূরে যায়নি। চলো তাহলে, তোমার যখন এতই সাহস। পালাও পালাও দেবুদা, পালাও! কি হলো? মরু পালিয়ে গেল কেন? সর্বনাশ, এ তো বাঘ! হায়না খুঁজতে এসে শেষে বাঘের পাল্লায় পড়লাম। ওরে বাবারে! কিরে মরু, তুই আমাকে ফেলে ওভাবে পালালি কেন? যদি আমাকে আজ বাঘে খেয়ে ফেলতো? আরে দেবুদা, তার জন্যই তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম তোমাকে বাঁচাতে। তুই তো ভালো মানুষ না রে, বিপদের মধ্যে এভাবে ফেলে পালাস। তোর সঙ্গে আর কোনোদিন কোথাও যাব না, মরে গেলেও। আর ভূপেন, তোরা এতক্ষণ কোথায় ছিলি? আর বলো না দেবুদা, আমরা রতনের লাশের পাশেই দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ওখানে একটা বাঘ চলে আসাতে তখন কি আর করব, লাশটা ফেলে পালানো ছাড়া আর তো কোনো উপায় দেখলাম না। তাহলে এখন কি করবি? রতনকে তো বাঘটা মুখে করে নিয়ে পালিয়েছে, এতক্ষণ তার আর কিছু অবশিষ্ট নেই। ওই বাঘের থেকে দেহটা ছাড়াতে গেলেও কিছুই পাবো না। আমি বলি কি দেবুদা, কাল সকালে একবার মোড়লের সঙ্গে কথা বলে দেখলে হতো না? কিছু করা যায় কি না? তাহলে এখন যাও, যে যার বাড়ি যাও। এ কি হাসছে কি এই অন্ধকারের মধ্যে? আবার ভূত টুত নয় তো? এ তো সেই আয়নাটা। এবার আমি কি করি? পালাতে হবে। হ্যাঁ, আমাকে পালাতে হবে। এ কি সকাল সকাল এখানে এত লোক কিসের? এই একটু শরৎ তো দেখি, কি হয়েছে? এ কি, এ তো মরু! এর এই অবস্থা হলো কি করে? এই ভূপেন, কি করে হলো রে এমন অবস্থা মরুর? আমি কি করে বলবো বলো তো দেবুদা, আমি সকালবেলায় যাচ্ছিলাম মোড়লের বাড়ি, যাওয়ার পথেই তো দেখলাম মরুর এই দশা। চল তো মোড়লের বাড়ি। এভাবে একের পর এক গণহত্যা হয়েই চলেছে, আজ কিছু একটা করতেই হবে। তাই চলো দেবুদা, তাই চলো। তোরা এসে গেছিস? আমি আর রমেশ সকাল থেকে তোদের জন্য অপেক্ষা করছি। আর কালকের কথা সবই আমি শুনলাম। মরু কোথায় রে? মরু তো এখনো এলো না। মরু আর আসবে না। তুমি কালকের কথা তো সবই শুনলে, আর আজকের কথা কিছু শুনলে? কেন, আজ আবার কি হয়েছে? আর মরু আসবেই বা না কেন? বেটা কি শ্বশুর বাড়ি গেছে ভয়ে? মরু আর বেঁচে নেই গো মোড়ল মশাই। কাল রাতেই মরুকে হায়নাটা ছিঁড়ে বুড়ে খেয়েছে। গিয়ে দেখো মাঝ রাস্তায় মরুর লাশ পড়ে আছে। মোড়ল মশাই, শুধু হায়না নয়, একটা বাঘও ঢুকেছে গ্রামে। দিনের বেলা দেখা যাচ্ছে না, রাত হলে আবার বেরোবে, আবার এই গায়ের লোক মারবে। কাল দুজনকে মেরেছে,
আজ আবার তৈরি থেকো। কার কপালে কি আছে কে জানে। আজ আর কাউকে মরতে হবে না। আমি এক্ষুনি ফরেস্টার অফিসে গিয়ে খবর দিচ্ছি। এই রমেশ, তুই যা তো ফরেস্টার অফিসে, যা গিয়ে বল যে মোড়ল পাঠিয়েছে, আর পুরো ঘটনাটা খুলে বল। গিয়ে বলবি মোড়ল বলেছে আজ দুপুরের মধ্যে ওই বাঘ আর ওই হায়নাটাকে ধরা চাই। ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। নবীন বাবু, খবর এসেছে গ্রামের উত্তর দিকে একটা হায়না ঢুকে পড়েছে। তুমি চলো আমার সঙ্গে। স্যার, স্যার, আমাকে মোড়ল মশাই পাঠিয়েছে। গ্রামে হায়না ঢুকেছে আর সেটাকে ধরার জন্য, তাই তো? স্যার, গ্রামে শুধু হায়না নয়, আরো একটা বাঘও ঢুকেছে। আর হায়নাতে কাল দুজন গ্রামের নিরীহ লোককে মেরেছে। মোড়ল বলেছে আজ দুপুরের মধ্যে ওই হায়না আর বাঘটাকে ধরতেই হবে। নবীন বাবু, বন্দুকটা নাও তো। চলো সোজা মোড়লের বাড়ি চলো। এই তো দারোগাবাবু এসে গেছে, তোমাদের আর কোনো ভয় নেই। মোড়ল, আমার সঙ্গে দুজন লোক দিতে হবে জঙ্গলে ঢোকার জন্যে। এই দেবু আর রমেশ, তোরা দুজনে যা তো ওই দারোগাবাবুর সঙ্গে। দারোগাবাবু যা যা বলবে তাই তাই করবি। ঠিক আছে মোড়ল মশাই, আপনি একদম চিন্তা করবেন না। চলুন দারোগা বাবু, আমাদের কোথায় যেতে হবে নিয়ে চলুন। তুমি আমাদের আগে নিয়ে চলো, কাল যেখানে বাঘটাকে দেখা গেছে। তাহলে চলুন দারোগা বাবু, তোমাকে সেখানেই আগে নিয়ে যাই। দাঁড়ান দাঁড়ান দারোগা বাবু, এই রাস্তায় কালকে বাঘটা ঢুকেছিল। আমরা তার পিছুও নিয়েছিলাম, কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি। নবীন, বন্দুক লোড করো আর তুমি আগে আগে চলো। কি ব্যাপার দেবু, জঙ্গলের এত ভেতরে চলে এলাম, তবুও তো বাঘের দেখা মিলছে না। তুমি কি কাল ঠিক দেখেছিলে? আর কিছু বলতে হবে স্যার? সব বুঝতে পেরেছি, বাঘটা আশেপাশেই আছে। সবাই সাবধানে থেকো। নবীন, তুমি একদম তৈরি থেকো। বাঘটা দেখা মাত্রই গুলি করবে, যেন গুলি মিস না হয়। কিন্তু স্যার, বাঘটা কোন দিকে ডেকে উঠলো সেটাই তো বুঝতে পারলাম না। কিছুক্ষণ এখানে দাঁড়াও, ওর আরও একটা ডাকের জন্য আমরা এখানে অপেক্ষা করব। আর সবাই কান পেতে শুনবে ডাকটা কোন দিক থেকে আসে। দারোগা বাবু, ওই তো ওই তো ওই দিক থেকেই তো ডাকটা এলো। চলো, ওই দিকেই চলো। দেখুন দারোগাবাবু, দেখুন, বাঘটা এমনি এমনি ডাকছিল না, ওই হায়নাটাকে দেখেই বাঘটা ডাকছিল। নবীন সাবধান, একটাকে গুলি করলে আর একটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তুমি একদম গুলি করতে যেও না যেন। আমি একদম তৈরি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আমাদের ওরা দেখে ফেললে বাঘ আর হায়না দুজন মিলেই আমাদের উপরে হামলা করবে। ওরে বাবা রে, আজ নির্ঘাত মৃত্যু। আমরা কেউ বাঁচবো না এই হায়না আর বাঘের কবল থেকে। তোমরা কেউ ভয় পেও না, কোনো ঝোপের আড়ালে বা গাছের পেছনে লুকিয়ে পড়ো। আর দেখো, এই যুদ্ধে কে জেতে, যে জিতবে তাকেই আমরা গুলি করব। এবার যাও, লুকিয়ে পড়ো। দারোগা বাবু, হায়নাটা তো একেবারেই কুপঘাত হয়ে গেল। সুযোগ বুঝে বাঘের মাথায় গুলি করবে নবীন। দেখো, গুলি যেন মিস না হয়,
তাহলে আমাদেরই ভবলীলা কিন্তু সাঙ্গ করে দেবে, একদম সাবধান। দারোগা বাবু, বাঘটা মনে হয় মারা গেছে, কাছে গিয়ে একবার দেখুন তো। এবার কি করবে দারোগা বাবু? বাঘটা এখানেই থাক। এই হায়নাটাকে নিয়ে চলো তোমরা থানায়, আর এই বাঘটার জন্য থানায় গিয়ে আমি গাড়ি পাঠাচ্ছি। এ বাঘটাকে তোমরা দুজনে মিলে তুলতেই পারবে না। ঠিক আছে বাবু, আপনারা আগে আগে যান, আমরা হায়নাটা নিয়ে থানায় যাচ্ছি। ঠিক আছে, এসো তাহলে।